নমস্কার বন্ধুরা, জয়তী লাভের আরও একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাক্ষী। ব্যোমকেশ ও বরদা কাহিনীর রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার রহস্য গল্পগুলো অনেক ক্ষেত্রেই বেশ জটিল ও মনস্তত্ত্বকে ঘিরে। ইনস্টিংক্ট দ্বারা চালিত মানুষের নানা রকমের অপরাধ প্রবণতা নিয়ে গল্প, তাই বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো বড়দের জন্যই লেখা। আজ সেই রকমই একটি গল্প আপনাদের জন্য। সাক্ষী গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু অমনিবাস সপ্তম খণ্ড থেকে। এই গল্পটি একসময় হিন্দিতেও অনুবাদ করা হয়েছিল। সাক্ষী গল্পটি প্রথম প্রকাশিত হয় 11ই কার্তিক 1365 বঙ্গাব্দে, অর্থাৎ 1958 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে সাংবাদিক, যিনি গল্পের কথক, মোহিত রক্ষিত, দামিনী, দারোগা অভয় শিকদার, রাম রাখাল সেন, আসামি পক্ষের উকিল এবং কালীময় ঘোষ। শ্রোতাদের সুবিধার জন্য গল্পের ভাষাটি কিছু জায়গায় সামান্য পরিবর্তন করা হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প সাক্ষী। জেলা কোর্টের দায়রা এজলাসে খুনের মামলা শেষ হয়েছে। আসামি বেকসুর খালাস পেয়েছে। আমরা যে কজন কলকাতার সাংবাদিক রোমহর্ষক পরিস্থিতির খবর পেয়ে এখানে এসেছিলাম, তাদের মধ্যে অন্য সকলেই ফিরে গেছে, কেবল আমিই রয়ে গিয়েছি। মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং আসামি সুবিচার পেয়েছে, তাতে সন্দেহ নেই। তবু আমার মন সন্তুষ্ট হতে পারেনি। কোথায় যেন একটা গুরুতর প্রশ্ন অমীমাংসিত রয়ে গিয়েছে। শহরের ধনী এবং উচ্ছল যুবক মোহিত মোহন রক্ষিত নিজের স্ত্রীকে হত্যা করে ফেরারি হয়। তারপর ধরাও পড়ে যায়। প্রত্যক্ষ প্রমাণ অবশ্য ছিল না, কারণ কেউ মোহিতকে খুন করতে দেখেনি। কিন্তু জোরালো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল। মোহিতের স্ত্রী অন্নপূর্ণা ছিল দজ্জাল মেয়ে। মোহিতের সাথে প্রায়ই তার ঝগড়া হতো, এমনকি মাঝে মাঝে মারপিটও যে হতো, পাড়াপড়শি তার সাক্ষী ছিল। মোহিত দায়রা সোপর্দ হলে। মামলা যখন সঙ্গীন হয়ে উঠেছে, মোহিতের প্রাণ রক্ষার কোনো রাস্তাই নেই, এমন সময় কালীময় ঘোষ নামক এক স্থানীয় ভদ্রলোক স্বেচ্ছায় কোর্টের পক্ষ থেকে সাক্ষী দিলেন। তিনি বললেন, যে রাত্রে 11টার সময় অন্নপূর্ণা খুন হয়, সে রাত্রে 10:15 থেকে প্রায় 12টা পর্যন্ত মোহিত কালীময়ের গৃহেই ছিল। মোহিত তার স্ত্রীর উপপতি। সওয়াল জবাবের পর সন্দেহ থাকে না যে কালীময় ঘোষ সত্যি কথা বলছে। তার সাক্ষীর জোরেই মোহিত মুক্তি পায়। মফস্বলের মামলায় কলকাতা থেকে সাংবাদিকরা বড় একটা আসে না, স্থানীয় সংবাদদাতারাই খবর পাঠায়। এই মামলার শেষের দিকে আমরা টেলিফোনে খবর পেয়ে এসে জুটেছিলাম। কাগজে খুব হৈ হৈ হলো। তারপর মামলার নিষ্পত্তি হলে সকলে ফিরে গেল, আমি কেবল রয়ে গেলাম। পরদিন বিকালে আন্দাজ 5টার সময় আমি কালীময় ঘোষের বাড়িতে গেলাম। পাড়াটা নিরিবিলি, কয়েক ঘর ভদ্র গৃহস্থের বাস। বাগান ঘেরা একতলা ছোট ছোট বাড়িগুলি, সবগুলি প্রায় একই ছাঁচের। কেবল একটা বাড়ি দোতলার গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটি মোহিত রক্ষিতের বাড়ি। কালীময় বাবুর বাড়ি থেকে মোহিত রক্ষিতের বাড়ি 60-70 গজ দূরে। আমরা এখানে এসে প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। স্থানটার প্ল্যান জানা ছিল। কালীময় ঘোষের ছোট্ট বাগান পার হয়ে বাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়িটা নির্জন বলেই মনে হলো। একা কালীময় বাবু সম্মুখের বারান্দায় মাদুরে বসে বড়শিতে সুতো বাঁধছিলেন। চারিদিকে মাছ ধরার সরঞ্জাম, হুইলযুক্ত 2টি ছিপ, মুগার সুতো, ময়ূরপুচ্ছের ফাতনা ইত্যাদি। কালীময় বাবুর বয়স আন্দাজ 45। দোহারা বলিষ্ঠ গোছের চেহারা, মাথার চুল ও গোপ ছোট করে ছাটা। খাটো ধুতির ওপর ময়লা সোয়েটার পরে তিনি বসে আছেন। যে বয়সে মানুষ নিজের দৈহিক পরিপাট্য সম্বন্ধে উদাসীন হয়ে পড়ে, সেই বয়স। আমাকে দেখে হাঁটুর উপর একটু কাপড় টেনে দিয়ে ভ্রু তুলে বললেন, আপনি? কালীময় বাবুকে আমি
এর মধ্যে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দেখেছে। তার বাহ্যিক আচার ব্যবহার ও প্রকৃতি সম্বন্ধে আমার বেশ স্পষ্ট ধারণা আছে, কিন্তু তার চরিত্রের চিত্র অঙ্কন করা সহজ নয়। লোকটি ভদ্র শ্রেণীর, জাতিতে কায়স্থ, অভাবগ্রস্ত নয়, সচ্ছল অবস্থার মানুষ, অশিক্ষিত নয়, বিএল। তবু তার কথায় ও আচার ব্যবহারে কোথায় যেন একটু চাষাড়ে ভাব আছে। চাষাড়ে কথাটা হয়তো ঠিক হলো না, শহুরে পালিশের অভাব বললে ভালো হয়। পাড়াগায় চণ্ডীমণ্ডপে তাকে বিমানান মনে হবে না, কিন্তু কলকাতার মার্জিত সমাজের কোনো ড্রয়িং রুমে তাকে ছেড়ে দিলে তিনি হংস মধ্যে বকজতা প্রতীয়মান হবে, তাতে সন্দেহ নেই। আমি নিজের পরিচয় দিলাম, তারপর তার কাছে গিয়ে মাদুরের প্রান্তে বসলাম। তিনি একবার রুক্ষ চোখে আমার দিকে তাকালেন, বললেন, সব তো চুকে বুকে গেছে, আবার কেন? আমি বললাম, না না, আমি সাংবাদিক হিসেবে আপনার কাছে আসিনি, নিতান্তই ব্যক্তিগত কৌতূহল। আপনার মতো চরিত্রবল আজকালকার দিনে দেখা যায় না। একটা দুশ্চরিত্র লম্পটের প্রাণ বাঁচানোর জন্য আপনি তো আজ কাজ হলো না। তিনি দৃঢ়ভাবে বাধা দিয়ে বললেন, ওসব কথা ছেড়ে দিন, কি জানতে চান বলুন। সংকুচিত হয়ে প্রশ্ন করলাম, আপনার স্ত্রী? সে পালিয়েছে। কালীময়বাবু আবার বড়শি বাঁধতে আরম্ভ করলেন। সে কি, কোথায়, কার সঙ্গে? জানি না, খোঁজও করিনি। কিছুক্ষণ নীরব হয়ে তার বড়শি বাঁধা দেখতে লাগলাম। একটা মুগার সুতোয় দুটি বড়শি বাঁধছেন, বর্ধমানের ভালো বড়শি। বড়শি বাঁধবার বিশেষ কায়দা আছে, যেমন তেমন করে বাঁধা চলে না। প্রথমে একটি বড়শিকে সুতোর একধারে বেঁধে দুপাশে সুতোকে পাকিয়ে এক করতে হয়। তারপর অন্য বড়শি সুতোর অন্য প্রান্তে একই রকমভাবে বাঁধতে হয়। দুটো বড়শি পাশাপাশি ঝুলতে থাকে। আপনি ছিপে মাছ ধরতে ভালোবাসেন? হ্যাঁ। রাত্রে মাছ ধরেন কেন? মজা আছে। দিনে মাছ ধরার চেয়ে ঢের বেশি মজা। কার্বাইডে সাইকেল ল্যাম্প জেলে জলের উপর আলো ফেললে মাছ আসে। আজ রাতে মাছ ধরতে যাবেন নাকি? না, আজ আর হবে না। আপনার বাড়িতে এখন কে কে আছে? কেউ নেই, আমি একা, নিজে রেঁধে খাচ্ছি। কিছুক্ষণ বড়শি বাঁধা দেখে বললাম, আচ্ছা, মোহিত রক্ষিত তার স্ত্রীকে খুন করেনি তা যেমন প্রমাণ হলো, কিন্তু কে খুন করেছিল তা তো জানা গেল না। কালীময় আমার দিকে একটা অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি আইনের কিছুই জানেন না দেখছি। কে খুন করেছে এ মামলায় তা জানবার দরকার নেই তো। মোহিত রক্ষিত খুন করেনি প্রমাণ হলেই যথেষ্ট। তবু কে খুন করেছে জানা দরকার তো। সে ভাবনা পুলিশের। তা বটে, তবু। বড়শি বাঁধা শেষ হলে কালীময় সুতো তুলে ধরে নিরীক্ষণ করতে করতে যেন অন্যমনস্কভাবেই প্রশ্ন করলেন, আপনি মদ খান? মদ? হ্যাঁ, মদ। হুইস্কি, ব্র্যান্ডি, জিন খান? সত্যি কথাই বললাম, পরের পয়সায় পেলে খাই। তবে আসুন। কালীময় আমাকে বাড়ির ভিতর বসবার ঘরে নিয়ে গেলে। কালীময়ের মনের মধ্যে অনেক কথা জমা হয়েছিল। সে রাত্রে আমরা দুজনে মুখোমুখি বসে এক বোতল হুইস্কি সাবার করেছিলাম। সেই সঙ্গে তার মুখে যে বৃত্তান্ত শুনেছিলাম আর তার সাথে আদালতে দেওয়া এজাহার মিলিয়ে একটা গোটা কাহিনী খাড়া করা যেতে পারে। তার পলাতকা স্ত্রী দামিনীর একটা ফটোও দেখেছিলাম। এমন কিছু আহামরি চেহারা নয়, কিন্তু বয়স 20-22, শরীরের বাঁধুনি আছে এবং চোখে আছে কপট ভালো মানুষই। কালীময় এই জেলারই লোক। ছোটবেলায় পাড়াগাঁয়ে ছিলেন, তারপর শহরে এসে লেখাপড়া শিখেছিলেন, উকিল হয়েছিলেন, গ্রামের জমিজমা বিক্রি করে শহরে বাড়ি কিনে বাস করছিলেন। ওকালতিতে বসার বেশি নয়, জরিপের কাজ করে অল্প স্বল্প রোজগার হয়।
হাতে কিছু নগদ টাকা আছে, লগ্নি কারবার আর মন্দ উপার্জন হয় না। মোটের উপর সচ্ছল অবস্থা। প্রায় 20 বছর আছেন শহরে। শহরের সকলের সঙ্গেই পরিচয় আছে, কিন্তু বেশি ঘনিষ্ঠতা কারোর সঙ্গে নেই। যে ব্যক্তি একাধারে উকিল এবং মহাজন, তার সঙ্গে কারো বেশি ঘনিষ্ঠতা বোধহয় সম্ভব নয়। কালিময়ের প্রথম পক্ষের স্ত্রী রুগ্ন ছিলেন। বিবাহিত জীবনে প্রায় 15টা বছর নিরবিচ্ছিন্ন শয্যাগত থেকে নিঃসন্তান অবস্থায় স্বর্গারোহণ করেন। কালিময়ের বয়স তখন 40 পার হয়ে গিয়েছে। আবার বিয়ে করার জন্য তিনি খুব একটা উৎসুক ছিলেন না। উন্নম নরকের ভয় তার ছিল না। কিন্তু কালিময়ের এক দুঃসম্পর্কের বোন ছিল, তার বিয়ে হয়েছিল অন্য জেলায়। কালিময় বিপত্নিক হয়েছে শুনে সে এসে দাদাকে ধরল। তার স্বামীর এক দুঃসম্পর্কের বোন আছে, মেয়েটি অনাথা, তাকে উদ্ধার করতেই হবে। রূপবতী গুণবতী কন্যা, নেহাত অনাথা বলেই দুঃসম্পর্কে ভাইয়ের গলায় পড়েছে। শেষ পর্যন্ত কালিময় দামিনীকে বিয়ে করলেন। দামিনী সাধারণ বিচারে দেখতে শুনতে ভালোই, রূপ যত না থাক চটক আছে। গুণের পরিচয় ক্রমে প্রকাশ পেল। সংসারে কাজ জানলেও সেদিকে তার মন নেই। ভালো মানুষের মতো ঘরে থাকে, কিন্তু মন থাকে বাইরের দিকে। ঘরের কাজ ফেলে বিছানায় শুয়ে রোমাঞ্চকর উপন্যাস পড়তেই ভালোবাসে। সাজগোজের দিকেও নজর বেশি। সিনেমা দেখার দিকে প্রচণ্ড লোভ। প্রথমে কালিময় কিছু দেখতে পাননি। ক্রমে ক্রমে নতুন পরিচয়ের ঘোলা জল পরিষ্কার হতে লাগল। কিন্তু নতুন বউয়ের যে দোষগুলি তিনি দেখতে পেলেন, সেগুলো তার কাছে মারাত্মক মনে হলো না। দামিনী সাধারণ মেয়ে। এইরূপ সাধারণ মেয়ে সাধারণ দোষগুণ নিয়ে সংসার শুদ্ধ লোক ঘর করছে, কালিময় বিশেষ উদ্বিগ্ন হলেন না। বছরখানে কেটে গেল। কালিময় ধীরে ধীরে বুঝতে পারলেন দামিনী সাধারণ মেয়ে নয়, সে অত্যন্ত স্বার্থপর। অন্যের সুখ সুবিধা সমর্থের কথা সে ভাবে না। তার একটা প্রচ্ছন্ন জীবন আছে, তার অতীত জীবনে কোনো গুপ্ত রহস্য আছে। সে অত্যন্ত সরল নিরীহ মুখ নিয়ে অনর্গল মিথ্যে কথা বলে, লুকিয়ে লুকিয়ে কাকে চিঠিও লেখে। একদিন একটা সামান্য ঘটনা ঘটল। কালিময়ের বাড়ির ঠিক সামনে রাস্তার ধারে একটা ডাক বাক্স আছে। দুপুরবেলা কালিময় একটা দলিল নেওয়ার জন্য কোর্ট থেকে বাড়ি ফিরছিলে। পথঘাট শূন্য। মোড় ঘুরে নিজের রাস্তায় পড়েই তিনি দেখতে পেলেন দামিনী টুক করে ফটকের কাছে এসে একখানা খামের চিঠি ডাকে ফেলে আবার শুট করে বাড়িতে ফিরে গেল। কালিময় গৃহে প্রবেশ করে দামিনীকে বললেন, আজ দুপুরে ঘুমাওনি দেখছি, কাকে চিঠি লিখলে? সরল বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে দামিনী বলল, চিঠি? কই, আমি তো লিখিনি। কালিময়ের ধোকা লাগল। তবে কি তিনিই ভুল দেখেছেন? তিনি আর কিছু বললেন না। দলিল নিয়ে আদালতে ফিরে গেলেন। কিন্তু তার মন অনিশ্চয় সংশয়ে প্রশ্ন সংকুল হয়ে উঠল। 2-3 দিন পরে কালিময়ের দুঃসম্পর্কের সেই ভগ্নিপতি এসে উপস্থিত হল। যার বাড়িতে দামিনী থাকত তিনি বয়সে কালিময়ের চেয়ে ছোট, শক্ত সমর্থ চেহারা, চোখে শিকারি বিড়ালের সতর্কতা। বললেন, কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। তিনি কালিময়ের বাড়িতেই থাকলেন। কালিময় তাকে যথেষ্ট আদর যত্ন করলেন। 2 দিন ও 1 রাত্রি কালিময়ের গৃহে কাটিয়ে অতিথি বিদায় নিলেন। কিন্তু তিনি কি কাজে এসেছিলেন তা ঠিক বোঝা গেল না। কারণ এখানে এসে তিনি একবারও বাড়ির বাইরে যাননি। কালিময় অবশ্য যথারীতি দুপুরবেলা কোর্টে গিয়েছেন। তারপর তিনি মাঝে মাঝে আসেন, 2-1 দিন থেকে চলে যান। কালিময় সন্দিগ্ধ প্রকৃতির লোক নয়, কিন্তু তার মনেও খটকা লাগে। লোকটি সম্পর্কে দামিনীর ভাই, অথচ তাদের সম্পর্কটা ঠিক যেন স্বাভাবিক নয়। কালিময়ের সামনে তারা এমন সংকুচিত হয়ে থাকে কেন? কোথায় যেন কিছু গলদ আছে। যা হোক, এইভাবে আরো বছরখানেক কেটে গেল।
কালিময় দিনের বেলা কোর্টে যান, সন্ধ্যার পর একটু হুইস্কি পান করেন। এ অভ্যাস তার আগে ছিল না, সম্প্রতি হয়েছে। তার ভারী মাছ ধরার শখ। আগে সপ্তাহে অন্তত একবার চৌধুরীদের পুকুরে রাত্রিবেলা মাছ ধরতে যেতেন। এখন আর অত বেশি যাওয়া হয় না, তবু মাঝে মাঝে যান। জরিপের কাজ পড়লে 2-3 দিনের জন্য বাইরে যেতে হয়। তখন দামিনী একলা থাকে। একলা থাকতে তার ভয় নেই। কালিময়ের বাড়িতে বেশি লোকের আসা যাওয়া নেই। যারা আসে কাজের দায়ে আসে। কদাচিৎ 2-1 জন মক্কেল কখনো খাতক টাকা ধার নিতে বা শোধ দিতে আসে। পড়শিদের সঙ্গে কালিময়ের নামমাত্র পরিচয়। কেবল মোহিত রক্ষিতের সাথে একটু ব্যবহারিক ঘনিষ্ঠতা আছে। মোহিত রক্ষিত ফুর্তিবাজ ছোকরা, সুদর্শন চেহারা, মিষ্টি আচার ব্যবহার, কিন্তু প্রচণ্ড জুয়ারি। বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মাঝে মাদক দ্রব্য সেবন করে, কিন্তু নেশাখোর নয়। প্রকাশ্যে চরিত্রদোষ ছিল না, কারণ ঘরে ছিল দজ্জাল বউ। এই মোহিত রক্ষিত মাঝে মধ্যে আসতো কালিময়ের কাছে টাকা ধার নিতে। তার পিতা তার জন্য যথেষ্ট সম্পত্তি রেখে গিয়েছিলেন, কিন্তু নগদ টাকা এমনভাবে বেঁধে দিয়ে গিয়েছিলেন যে প্রতি মাসে একটা বাধা বরাদ্দের বেশি সে হাতে পেত না। তাই মাসের শেষের দিকে হঠাৎ টাকার ঘাটতি হলে মোহিত কালিময়ের কাছে রিস্টওয়াচ বা আংটি বাঁধা রেখে কখনো বা শুধু হাতেই টাকা ধার নিত। আবার হাতে টাকা আসলেই ঋণ শোধ করে দিত। কালিময় মোহিতকে মনে মনে পছন্দ করতেন, কারণ সে জুয়ারি হলেও মহাজনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করত না। একবার কালিময় জরিপের কাজে 2-3 দিনের জন্য গ্রামাঞ্চলে গিয়েছিল। ফিরে এসে দামিনীকে দেখে তার মস্তিষ্কে সন্দেহের আগুন জ্বলে উঠল। দামিনী ভালো মেয়ে নয়, নষ্ট মেয়ে। তার গুপ্ত নাগর আছে, সে লুকিয়ে ব্যভিচার করে। সন্দেহ বস্তুটা যে সকল আণুবীক্ষণিক প্রমাণের উপর নির্ভর করে, সে প্রমাণ কাউকে দেখানো যায় না। এমনকি নিজের কাছেও তা খুব স্পষ্ট নয়। তবুও এ জাতীয় সন্দেহের হাত ছাড়ানো যায় না। কালিময় মাথার মধ্যে তুষের আগুন জেলে ভাবতে লাগলেন, দামিনী বিয়ের আগে থেকেই দুশ্চরিত্রা। এই জন্যই তার দুঃসম্পর্কীয়া বোন তাকে তাড়াতাড়ি বিদায় করেছিলেন। ভগ্নিপতির সাথে নটঘট, সে ওই জন্যই আসে। তারা সম্পর্কে ভাই বোন, কিন্তু যারা নষ্ট দুশ্চরিত্র তাদের এই সম্পর্ক জ্ঞান থাকে না। শুধু তাই নয়, এখানেও দামিনীর গুপ্ত প্রণয়ী আছে। কে সে? বাড়িতে তো সেরকম কেউ আসে না। তার অনুপস্থিতকালে কার যাতায়াত আছে? কে সে? কালিময় স্থির করলেন, কেবল সন্দেহের তুষানলে দগ্ধ হয়ে লাভ নেই, ধরতে হবে। হাতে নাতে ধরে তারপর নষ্ট স্ত্রীলোকটাকে দূর করে দেবে। কেলেঙ্কারি হবে, শহরে কান পাতা যাবে না। তা হোক। শনিবার বিকেলে আদালত থেকে ফিরে জলযোগ করতে করতে কালিময় বললেন, আজ রাত্রে মাছ ধরতে যাব। তার বাইরের ব্যবহার দেখে মনের কথা অনুমান করা যায় না। দামিনী চোখের মধ্যে ঝিলিক খেলে গেল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে বলল, ও, তাহলে তোমার রাত্রিরে খাবার তৈরি করি। ফিরতে কি রাত হবে? কালিময় বললেন, যেমন হয়, 1টা-1:30। রাত্রি 8:30টার পর কালিময় বের হলেন। একটা চটের থলিতে মাছ ধরার সরঞ্জাম, চার, টোপ, ভাজা খোল, মেথির গুঁড়ো, একটি কার্বাইডের সাইকেল ল্যাম্প, সেই সঙ্গে একটা 1.5 ফুট লম্বা লোহার ডান্ডা। রাত্রে মাছ ধরতে গেলে এই ডান্ডাটি তার সঙ্গে থাকে। নির্জন স্থানে একাকী রাত্রিযাপন, আত্মরক্ষার একটা অস্ত্র সঙ্গে থাকা ভালো। এক হাতে ছিপ, অন্য হাতে থলি নিয়ে কালিময় বের হলেন। তিনি ফটক পার না হওয়া পর্যন্ত দামিনী দ্বারের কাছে দাঁড়িয়ে রইল। তারপর দরজা বন্ধ করে দিল। বাড়িতে আর কেউ নেই। ঠিকা জি দিনের বেলা কাজ করে চলে যায়, আবার কাল সকালে রাত্রে এঁটো বাসন মাজবে।
কালিময়ের বাড়ির সামনের রাস্তাটার দুটি মুখ, একটি বাজারের দিকে, অন্যটি শহরের বাইরে গেছে। কালিময় বাইরের রাস্তা ধরলেন। চৌধুরীদের বাগানবাড়িটা শহরের 2 মাইল বাইরে। প্রকাণ্ড পুকুর, পুকুরে খলসে পুঁটি থেকে শুরু করে রুই, কাতলা, মৃগেল, চিতল সব মাছই আছে। চৌধুরীরা কালে ভদ্রে বাগানবাড়িতে আমোদ করতে আসে। একটা মালি বাগানের তত্ত্বাবধান করে। চৌধুরীরা বড় জমিদার। কালিময় তাদের স্টেটের একজন উকিল। পুকুরে মাছ ধরবার ঢালাও হুকুম আছে তার। কিছু দূর চলার পর মোহিত রক্ষিতের বাড়ির কাছাকাছি মোহিতের সঙ্গে তার দেখা হয়ে গেল। সে বলল, এই যে ঘোষমশাই, আপনার কাছেই যাচ্ছিলাম। কালিময় দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার? কিছু টাকার দরকার ছিল। কত? 100-2? তা এখন তো হবে না, কাল সকালে এসো। তাই যাব। চললেন কোথায়? চৌধুরীদের পুকুরে নাকি? হ্যাঁ। বেশ আছেন। একটু হেসে মোহিত চলে গেল। নিজের বাড়িতে ফিরল না, শহরে কোনো জুয়ার আড্ডায় গেল হয়তো। মোহিতের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কালিময় শুনতে পেলেন বাড়ির ভেতর থেকে কাঁসর কণ্ঠের তীক্ষ্ণ স্বর আসছে। বাড়িতে মন বসে না, দিনরাত শুধু জুয়া আর জুয়া, লক্ষ্মী ছাড়ার দশা। বাপ যা রেখে গেছে সব ছাড়ে গোল্লাই দিয়ে তবে নিশ্চিন্তি হবে। চলতে চলতে কালিময় ভাবতে লাগলেন, মোহিতের বউ সুন্দরী এবং যুবতী, কিন্তু কি গলা, কি মেজাজ! দুনিয়ায় বিয়ে করে কেউ সুখী হয়েছে কি? তিনি নিজে 2বার বিয়ে করেছেন। প্রথমটি চিররোগ না, দ্বিতীয়টি ভ্রষ্টা। মানুষ বিয়ে করে কেন? রাস্তাটা আরো 1/2 মাইল গিয়ে মিউনিসিপ্যালিটি এলাকায় শেষ প্রান্তে পৌঁছেছে। তারপর আর আলোকস্তম্ভ নেই। সেইখানে পৌঁছিয়ে কালিময় একটি গাছের তলায় উপস্থিত হলে। রাত্রিকালে এ রাস্তায় লোক চলাচল খুব কম। তবু কালিময় গাছের পিছন দিকে গিয়ে ছিপটি গাছের গুড়িতে হেলান দিয়ে রাখলেন। থলিটি মাটিতে রেখে নিজে একটা উঁচু শিখরের উপর বসলেন। এখানে বসলে রাস্তা দিয়ে মোটর গাড়ি গেলেও তার হেডলাইটের আলোয় তাকে দেখা যাবে না। পকেট থেকে সিগারেট বার করে কালিময় ধরালে। ধরানোর সময় দেশলাইয়ের আলোতে হাত ঘড়িটা দেখে নিলে। 9:05। আজ সিগারেট বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তিনি আর একটা সিগারেট ধরালেন। সেটা শেষ হলে আর একটা। 10টা বাজলে কালিময় পায়ের জুতো খুলে ফেললেন। জুতো জোড়া গাছের উঁচু ডালে তুলে রাখলেন, শেয়াল কুকুরে না নিয়ে যায়। তারপর থলি থেকে লোহার ডান্ডাটি নিয়ে থলিটাও গাছের একটি গোজের মতো ডালে ঝুলিয়ে দিলেন। ছিপটি যেমন ছিল তেমনই রইল। কালিময় লোহার ডান্ডাটা দৃঢ় মুষ্টিতে ধরে নিঃশব্দে ফিরে চললেন। রাস্তায় জনমানব নেই। নিজের পাড়ায় যখন ফিরলেন তখন পাড়া নিশুতি। সব বাড়িতে আলো নিভে গিয়েছে। কেবল মোহিতের বাড়ির একটি ঘরে আলো জ্বলছে। কালিময়ের নিজের বাড়িও অন্ধকার, কোথাও সাড়া শব্দ নেই। তিনি চোরের মতো প্রবেশ করলেন। বাড়ির প্রবেশদ্বার দুটি, একটি সামনে একটি পেছনে। কালিময় অনুভব করে দেখলেন দুটি দ্বারই ভিতর থেকে বন্ধ। তিনি তখন নিঃশব্দ পদে শোয়ার ঘরের জানলার দিকে গিয়ে দাঁড়ালেন। জানলার একটি কপাট অল্প খোলা রয়েছে। ঘরের ভেতর অন্ধকার। কান পেতে থাকলে ফিসফিস গলার আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ কান পেতে শোনার পর কালিময় কণ্ঠস্বর দুটি চিনতে পারলেন। একটি তার স্ত্রী দামিনীর, অপরটি তার খাতক মোহিত রক্ষিতের। পরদিন সকালবেলা পাড়ায় হুলস্থুল কাণ্ড। মোহিত রক্ষিত নিজের স্ত্রীকে খুন করে ফেরারি হয়েছে। বাড়িতে পুলিশ এসেছে। মোহিতের বাড়ির বাপাশে গোপাল নিয়োগের বাড়ি, ডান পাশে থাকেন প্রতাপচন্দ্র। দুজনেই পৌর ব্যক্তি। তারা পুলিশের কাছে এজাহার দিলেন। মোহিত এবং অন্নপূর্ণার ঝগড়া দৈনন্দিন ব্যাপার। কাল রাত্রি আন্দাজ 11টার সময় তারা মোহিতের বাড়ি থেকে অন্নপূর্ণার চিৎকার ও গালিগালাজের শব্দ শুনতে পায়।
মোহিত কোনোদিনই চেঁচিয়ে ঝগড়া করে না, কালও তার কণ্ঠস্বর শোনা যায়নি। হঠাৎ অন্নপূর্ণা মেরে ফেললে বলে 2-3 বার চিৎকার করে চুপ করে গেল। ব্যাপারটা এতটা চরমে আগে কখনো ওঠেনি, কিন্তু দাম্পত্য কলহে বাইরের লোকের হস্তক্ষেপ করা মূঢ়তা। তাই গোপাল নিয়োগী ও প্রতাপচন্দ্র অত রাতে আর বাড়ির বাইরে হননি। বিশেষত অন্নপূর্ণা যখন হঠাৎ চুপ করে গেল, তখন তারা ভেবেছিলেন মোহিত বউকে পিটিয়ে শায়েস্তা করেছে। সে যে বউকে খুন করতে পারে এ সম্ভাবনা তাদের মাথায় আসেনি। সারা রাত্রি মৃতদেহ খোলা বাড়িতে পড়েছিল। সকালবেলা ঝি এসে আবিষ্কার করেছে। ঝিয়ের চেঁচামেচিতে গোপালবাবু ও প্রতাপবাবু এ বাড়িতে এসেছেন এবং মৃতদেহ দেখে স্তম্ভিত হয়েছেন। কালীময় মোহিতের বাড়ি গেলেন। পাড়ায় এমন একটা কাণ্ড হয়ে গেল, সকলেই গিয়েছে, তিনি না গেলে খারাপ দেখায়। পুলিশ দারোগা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু জানেন? এজাহার দেওয়ার ইচ্ছা কালীময়ের ছিল না। তিনি ইতস্তত করে বললেন, কখন এই ব্যাপার ঘটেছে? দারোগা গোপাল নিয়োগী ও প্রতাপচন্দ্রকে দেখিয়ে বললেন, এদের কথা থেকে মনে হয় রাত্রি আন্দাজ 11টার সময় খুন হয়েছে। অন্য সাক্ষী নেই, বাড়িতে ঝি চাকর কেউ থাকতো না। কালীময় বললেন, 11টার কথা জানি না, আমি চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু রাত্রি আন্দাজ 11:30টার সময় মোহিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। দারোগা বললেন, তাই নাকি? কোথায় দেখা হয়েছিল? কালীময় গতরাতে মোহিতের সাথে পথে সাক্ষাতের বিবরণ দিলে। শুনে দারোগা বললেন, আরও একটা জোরালো মোটিভ পাওয়া যাচ্ছে। মৃত মহিলার গলায় 10-12 ভরি ওজনের সোনার হার ছিল, খুনি সেটা নিয়ে গেছে। মোহিত রক্ষিত আপনার কাছে টাকা ধার নিতে যাচ্ছিল, কিন্তু আপনার কাছে ধার না পেয়ে শুধু হাতেই জোয়ার আড্ডায় গেছিল। সেখানে বোধহয় আমল পায়নি, তাই বউয়ের গলার হার নিতে এসেছিল। তারপর দারোগা পাড়ার আরও অনেককে প্রশ্ন করলেন, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া গেল না। মোহিত জুয়ারি ছিল, দলে পড়ে মাঝে মাঝে মদও খেত, কিন্তু মোটের উপর মানুষ মন্দ ছিল না। অন্নপূর্ণা সহ্য গুণ ছিল না, মুখের রাস ছিল না, সামান্য কারণে ঝগড়া বাঁধিয়ে পাড়া মাথায় করত। এই তথ্যগুলি সকলের মুখে প্রকাশ পেল। তদন্ত শেষ করে দারোগা লাশ নিয়ে চলে গেলেন। পলাতক মোহিত রক্ষিতের নামে পুলিশের হুলিয়া বের হলো। গত রাতে প্রায় 1টার সময় কালীময় মাছ ধরে বাড়ি ফিরেছিলেন। দামিনী ঘুম চোখে এসে দরজা খুলে দিয়েছিল। জড়িত স্বরে জিজ্ঞাসা করেছিল, মাছ পেলে? কালীময় সংক্ষেপে বলেছিলেন, না। আর কোনো কথা হয়নি। দামিনী গিয়ে আবার শুয়ে পড়েছিল। কালীময় হাত মুখ ধুয়ে তার পাশে শুয়ে পড়েছিল। দামিনী কয়েকবার আড়ামোড়া খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কালীময় সারা রাত্রি জেগেছিলে। সকালবেলা দুজনের মধ্যে লুকোচুরি খেলা আরম্ভ হলো। বাড়ির বাইরে খুনের খবর পেয়ে কালীময় অন্দরে এলেন। দামিনীকে বললেন, কাল রাতে মোহিত রক্ষিত বউকে খুন করে পালিয়েছে। দামিনী চা করছিল, তার মুখখানা হঠাৎ শুকিয়ে শীর্ণ হয়ে গেল। সে চকিত ভয়ার্ত চোখ তুলে আবার তৎক্ষণাৎ নিচু করে ফেলল। কালীময় বললেন, মোহিতকে তুমি দেখেছ নিশ্চয়ই, আমার কাছে আসতো টাকা ধার করতে। দামিনী চোখ তুলল না, জড়িয়ে জড়িয়ে বলল, কি জানি, মনে পড়ছে না। চা পান করে কালীময় ঘটনাস্থলে গেলেন। সেখান থেকে ফিরতে বেলা প্রায় দুপুর হলো। বাড়ি এসে তিনি দামিনীকে বললেন, কাল রাত্রির 11টার সময় মোহিত তার বউকে খুন করেছে। দামিনীর চোখে ঝিলিক খেলে গেল। সে অন্যদিকে চোখ ফুরিয়েই বলল, তাই নাকি? কথাটা অত্যন্ত নীরস ও অর্থহীন শোনাল। মনের স্পর্শহীন নিষ্প্রাণ বাধা বুলি। পরদিন সোমবার। মোহিতের হুলিয়া শহরের বাইরেও জারি হয়ে গেছে, কিন্তু মোহিত এখনো ধরা পড়েনি। শহর থেকে 3 স্টেশন দূরে বড় জংশন,
সোমবার সন্ধ্যাবেলা পুলিশের জমাদার অভয় সিকদার জংশনের সদর প্ল্যাটফর্মে পায়চারি করছিলেন। সে এক রাত্রির জন্য ছুটি নিয়ে ধুতি পাঞ্জাবি পরে শ্বশুরবাড়ি যাচ্ছে। তার বয়স ২৭-২৮। প্রথম পুত্র সন্তান জন্মেছে, তাই পুত্রমুখ দর্শনের জন্য সে এক রাত্রি ছুটি পেয়েছে। তার শ্বশুরবাড়ি বেশি দূরে নয়, ট্রেনে ঘণ্টা তিনেকের রাস্তা। কিন্তু জংশন পর্যন্ত এসে সে আটকে গিয়েছে। ওদিকে ট্রেনের কি গোলযোগ হয়েছে, ২.৫ ঘন্টা লেট। অভয় সিকদার অধীরভাবে প্ল্যাটফর্মে পায়চারি করছে। সময় যেন কাটতেই চায় না। সে স্টেশনের পরিচিত মালবাবু ও চেকারদের সঙ্গে গল্প করছে। স্টেশনের প্ল্যাটফর্মে যে ছোট পুলিশ থানা আছে, সেখানে বসে আড্ডা দিচ্ছে। পলাতক খুনি আসামি মোহিত রক্ষিত সম্বন্ধে আলোচনা চলছে। আসামিকে সে চেনে, কিন্তু এখন সে আর তাকে পাবে কোথায়? সে এতক্ষণে হিল্লি দিল্লি মক্কা মদিনা পার হয়ে গেছে। কাল আবার শেষ রাত্রে ট্রেনে চড়েই ফিরতে হবে। দারোগাবাবু বলে দিয়েছেন, পুত্রমুখ দর্শনে আত্মহারা হয়ে দেরি করলে চলবে না। ভোরবেলায় যথাসময়ে ডিউটিতে আসা চাই। প্ল্যাটফর্মে অন্য গাড়ি আসছে যাচ্ছে, যাত্রীরা উঠছে নামছে। একটা ট্রেন চলে গেলে কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্ম খালি হয়ে যাচ্ছে। ক্রমে স্টেশনের আলোগুলি জ্বলে উঠল। এতক্ষণ শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা। উত্তর। অভয় ক্লান্তভাবে একজন চেকারকে গিয়ে বলল, আর কত দেরি দাদা, গাড়ি আসছে? চেকার বললেন, আসছে আসছে, আর মিনিট ২০। তারপর মিষ্টি খাওয়াচ্ছ কবে? অভয় হি হি করে হেসে বলল, সব হবে দাদা, আগে ছেলেটাকে দেখে আসি, আপাতত এই একটা চলুক। বলে সিগারেটের প্যাকেটটা বের করে দিল। চেকার সিগারেট নিয়ে প্রস্থান করল। অভয় অনুভব করল তার খিদে পেয়েছে। সম্ভবত মিষ্টি খাওয়ানোর কথাই খিদের কথা মনে পড়ে গেছে। সে থার্ড ক্লাস যাত্রীদের বিশ্রামাগারের দিকে চলল। সেখানে খাবার ও চায়ের স্টল আছে। বিশ্রামাগারের প্রকাণ্ড চত্বরে ২-৪ জন যাত্রী, কেউ শুয়ে বা কেউ বসে সময় কাটাচ্ছে। ইলেকট্রিক বাতির আলোতে অন্ধকার দূর হয়েছে বটে, কিন্তু আবছায়া কাটেনি। চায়ের স্টলে উজ্জ্বল আলো আছে। অভয় স্টলে গিয়ে চা ও বিস্কুট চাইল। স্টলের সামনে কেবল একজন মাত্র লোক দাঁড়িয়ে চা খাচ্ছিল। মাথায় বর্মী ভঙ্গিতে রুমাল বাঁধা, মুখে ২-৩ দিনের দাড়ি। অভয় স্টলে আসলে সে একটু সরে গিয়ে তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে চা খেতে লাগলো। অভয় প্রথমে তাকে লক্ষ্য করেনি। বিস্কুট সহযোগে চা খেতে খেতে সে একসময় লোকটার মুখের পাশ দিয়ে দেখতে পেল। গালে গভীর কালির দাগের মতো দাড়ি। তা সত্ত্বেও অভয় তাকে চিনতে পারল। হাতের চায়ের পেয়ালাটা একবার পিরিচের উপর নেচে উঠল। তারপর ক্ষণিকের জন্য সে নিশ্চল হয়ে গেল। মাথার মধ্যে প্ল্যান ঠিক করতে করতে অভয় চা শেষ করল। স্টলওয়ালাকে পয়সা দিয়ে অলস কণ্ঠে জিজ্ঞাসা করল, পানের দোকানটা কোন দিকে? স্টলওয়ালা বলল, পান সিগারেট আপনি প্ল্যাটফর্মে পাবেন, হকারের কাছে। যেন কোনো তাড়া নেই, এমনই মন্থর পদে অভয় প্ল্যাটফর্মে ফিরে গেল। তারপর ছুটতে ছুটতে থানার ঘরে প্রবেশ করল। ৫ মিনিট পরে সে আবার চায়ের স্টলে ফিরে আসলো। মাথায় রুমাল বাঁধা লোকটা চা শেষ করে দোকানদারকে পয়সা দিচ্ছে। অভয় তার পিছনে গিয়ে দাঁড়ালো। সে ফিরতেই অভয়ের সাথে তার চোখাচুকি হলো। সে অভয়কে চিনল না, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল। ইতিমধ্যে এর মধ্যে ২ দিক থেকে পুলিশের পোশাক পরা ২ জন লোক এগিয়ে আসছে। অভয় বলল, তোমার নাম মোহিত রক্ষিত, তুমি ফেরারি আসামি। মোহিত কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর ভয় পাওয়া ঘোড়ার মতো পালাতে চেষ্টা করল, কিন্তু পালাতে পারল না। ৩ দিক থেকে ৩ জন তাকে চেপে ধরল। থানার ঘরে নিয়ে গিয়ে মোহিতকে সার্চ করা হলো। তার কাছে তার মৃত স্ত্রীর সোনার হার এবং কয়েক গন্ডা পয়সা পাওয়া গেল। নগদ টাকার অভাবে সে বেশি দূর পালাতে পারেনি। সে রাত্রে অভয়ের পুত্রমুখ দর্শন হলো না।
গাড়ি এসে চলে গেল। অভয় মোহিতের হাতে হাতকড়া পরিয়ে দুজন কনস্টেবল সঙ্গে নিয়ে শহরের দিকে ফিরে চলল। মোহিতের মামলা কমিটিং কোর্ট পার হয়ে দায়রা আদালতে উঠল। মোহিতের পক্ষে একজন নামজাদা ফৌজদারি উকিল নিযুক্ত হয়েছিল, তার সঙ্গে 2-3 জন জুনিয়র। সরকার পক্ষে ছিলেন স্থানীয় প্রবীণ পাবলিক প্রসিকিউটর। কালিময় যদিও কোনো পক্ষে নিযুক্ত হননি, তবুও তিনি বরাবর কোর্টে হাজির ছিলেন। অন্য আরও অনেক জুনিয়র উকিল উপস্থিত ছিল। তাছাড়া শহরের কৌতূহলী জনসাধারণ ভিড় করে মজা দেখতে এসেছিল। আসামির কাঠগড়ায় মোহিত রক্ষিত এক মাথা রুক্ষ চুল ও একমুখ দাড়ি নিয়ে নতনেত্রে দাঁড়িয়েছিল। হাকিম রামরাখাল সেন এসে বিচারকের আসনে উপবিষ্ট হলে মামলা আরম্ভ হল। রামরাখাল সেন কড়া মেজাজের বিচারপতি। তার এজলাসে উকিলেরা বৃথা বাক্য ব্যয় বা চেঁচামেচি করতে সাহস করে না। জুরি নির্বাচন সম্পন্ন হলে সহকারী উকিল সংক্ষেপে মামলা বয়ান করলেন। মোহিত রক্ষিত উচ্ছৃঙ্খল যুবক। জুয়া এবং আনুষঙ্গিক নানা প্রকার কদাচারে পৈতৃক সম্পত্তি ওড়ানোই তার একমাত্র কাজ ছিল। তার সতীসাধ্যী স্ত্রী অন্নপূর্ণা তাকে সৎপথে আনার চেষ্টা করত, কিন্তু পেরে উঠত না। এই নিয়ে স্বামী স্ত্রীতে প্রায়ই গণ্ডগোল হতো। নিজের রুচি ও প্রবৃত্তি অনুযায়ী কাজে বাধা পেয়ে মোহিত স্ত্রীর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল। গত 27শে সেপ্টেম্বর শনিবার স্বামী স্ত্রীর বিরোধ চরমে ওঠে। মোহিতের জুয়ো খেলার প্রবৃত্তি জাগার দিয়েছিল, অথচ মাসের শেষে তার হাতে টাকা ছিল না। সে প্রথমে টাকা ধার করার চেষ্টা করল, কিন্তু ধার না পেয়ে স্ত্রীর গলার হার বন্ধক দিয়ে টাকা সংগ্রহ করার মতলব করল। রাত্রি 10:30টার পর সে গৃহে ফিরে এসে স্ত্রীর নিকট হার চাইল। অন্নপূর্ণা হার দিতে অস্বীকার করল। তখন মোহিত স্ত্রীর মাথায় প্রচণ্ড আঘাত করে তাকে খুন করল এবং তার গলা থেকে হার খুলে নিয়ে ফেরার হলো। দুদিন পরে সোমবার সন্ধ্যায় রেলওয়ে জংশনে পুলিশ মোহিতকে গ্রেপ্তার করে। তার সঙ্গে তখনও তার মৃত স্ত্রীর হার ছিল। সেই হার পুলিশ কেমিক্যাল অ্যানালিস্টের কাছে পাঠায়। হার পরীক্ষার ফলে জানা গিয়েছে তাতে রক্ত লেগেছিল এবং সেই রক্ত মোহিতের স্ত্রীর রক্ত, অন্তত সেই একই গ্রুপের রক্ত। ডাক্তারিতে যাকে AB গ্রুপের রক্ত বলে, সেই রক্ত। খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী অবশ্য নেই, কিন্তু সব প্রমাণ মিলিয়ে অনিবার্যভাবে প্রতিপন্ন করা যায় যে মোহিত নিজের স্ত্রীকে খুন করেছে। এ বিষয়ে রিজনেবল ডাউটের কোনো অবকাশ নেই। আসামিকে প্রশ্ন করা হলো, তুমি দোষী কি নির্দোষ? মোহিত হাতজোড় করে হাকিমকে বলল, হুজুর, আমি মহাপাপী, কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি বলে অসহায়ভাবে কাঁদতে লাগল। আসামি পক্ষের উকিল বললেন, হুজুর, আমার মক্কেল বেকসুর, তার বিরুদ্ধে সাক্ষী সাবুত কিছুই নেই। সরকারি উকিল আগে নিজের কেস প্রমাণ করুক। আসামির সাফাই এখন উজ্জ্ব রইল, প্রয়োজন হলে পরে হুজুরের কাছে দাখিল করব। তারপর একে একে সাক্ষীরা এসে জবানবন্দি দিতে লাগলো। অনেক সাক্ষী। গোপাল নিয়োগী ও প্রতাপচন্দ্র সাক্ষ্য দিলেন। কালিময় সাক্ষ্য দেওয়ার কথা, কিন্তু তিনি পূর্বেই পাবলিক প্রসিকিউটরের কাছে গিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়েছিলেন। তিনি উকিল, তার উপর তার তেজারতির কারবারও আছে। এই কথা প্রকাশ্য আদালতে প্রচার হলে তার নিন্দা হবে। পাবলিক প্রসিকিউটর বলেছিলেন, আপনাকে না হলেও চলে যাবে, 2জন মারোয়ারি সাক্ষী আছে, তাদের দিয়েই কাজ চালিয়ে নেব। প্রথম দিন 3-4 জনের সাক্ষী ও এজাহার হলো। মোহিতের উকিল দীর্ঘকাল জেরা করেও সাক্ষীদের টলাতে পারলেন না। সেদিনের মতো মোকদ্দমা শেষ হলো। মোহিতকে আবার লকআপে নিয়ে যাওয়া হলো। সে জমানত পায়নি। আদালত থেকে ফিরে কালিময় হাত মুখ ধুয়ে জলযোগ করতে বসল। ঘরে তিনি আর দামিনী ছাড়া আর কেউ নেই। দামিনী খাঁচায় ধরা পড়া ইঁদুরের মতো ঘরের এদিক ওদিক ছটফট করে বেড়াতে লাগলো। বাইরে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। সে জানে আজ থেকে মোহিতের মকদ্দমা আরম্ভ হয়েছে।
কালিময় জলযোগ করতে করতে বললেন, আজ দায়রা এজলাসে লোকে লোকারণ্য, তিল ফেলবার জায়গা ছিল না, সবাই মোহিতের মোকদ্দমা শুনতে এসেছে। দামিনী কথা বলল না, তার অস্থিরতা যেন আরো একটু বেড়ে গেল। কালিময় আবার বললেন, মোহিত বলল সে মহাপাপী, কিন্তু বউকে খুন করেনি। হয়তো সত্যি কথাই বলছে, হয়তো যে সময় তার বউ খুন হয় সেই সময় সে অন্য কোথাও ছিল, কিন্তু প্রমাণ করবে কি করে? দামিনী ছটফটানি আরো বেড়ে গেল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। কালিময় দামিনীর মুখের দিকে চোখ তুলে বললেন, মোহিত যদি প্রমাণ করতে না পারে যে খুনের সময় সে অন্য কোথাও ছিল, তাহলে বোধহয় তার ফাঁসি হবে। রাম রাখালবাবু বড় কড়া হাকিম। দামিনী হঠাৎ ঘর থেকে বের হয়ে গেল, যেন খাঁচার ইঁদুর পথ খুঁজে পেয়েছে। পরদিন মোহিতের বিচারে আরও সাক্ষী আসলো। সরকারি ডাক্তার সব ব্যবচ্ছেদের রিপোর্ট দিলেন। মাথায় ভারী অস্ত্রের আঘাতে অন্নপূর্ণার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় মধ্যরাত্রির কাছাকাছি। অন্নপূর্ণার রক্ত এবি গ্রুপের। এবি গ্রুপের রক্ত খুবই বিরল, শতকরা 3 জনের মধ্যে পাওয়া যায়। তারপর পুলিশের যে দারোগা তদন্তের ভার পেয়েছিলেন তিনি সাক্ষী দিলেন। 2 জন মারোয়ারিও সাক্ষী দিল। খুনের রাত্রে আন্দাজ 9টার সময় মোহিত তাদের কাছে টাকা ধার করতে গিয়েছিল, কিন্তু তারা জানতো মোহিত জুয়ারি, তাই শুধু হাতে টাকা ধার দেয়নি। বলেছিল বন্ধকি দ্রব্য পেলে তবে ধার দিতে পারে। মোহিত চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। সাক্ষীদের জেরা শেষ করতে করতে দ্বিতীয় দিনের শুনানি শেষ হলো। সাক্ষীরা অটল রইল। তৃতীয় দিনের সাক্ষীরা ভালো করে মোহিতের গলায় ফাঁসির দড়ি পড়ালো। প্রথমে অভয় শিকদার এসে মোহিতকে গ্রেপ্তার করার ইতিহাস বলল। গ্রেপ্তারির সময় মোহিত পালানোর চেষ্টা করেছিল সেটাও উল্লেখ করল। জংশন স্টেশনের পুলিশ দারোগা মোহিতের বডি সার্চ করে সোনার হার পেয়েছিল তা প্রকাশ করল। সোনার হারে রক্তের চিহ্ন লক্ষ্য করে তিনি সেটা খামে ভরে তদন্তের ভারপ্রাপ্ত কর্মচারীর কাছে পাঠিয়ে দেন। হারটি এক্সিবিট রূপে কোর্টে দাখিল করা হলো। তারপর আসলেন সরকারি রাসায়নিক পরীক্ষক। তিনি বললেন, হাড়ে যে রক্ত লেগেছিল তা তিনি পরীক্ষা করে দেখেছেন। সেটি মানুষের রক্ত এবং এবি গ্রুপের রক্ত। সব ব্যবচ্ছেদক ডাক্তারের সাক্ষীর সাথে মিলিয়ে কারো সন্দেহ রইল না যে মোহিত রক্ষিত রক্তাক্ত দেহ মৃত স্ত্রীর গলা থেকেই হাড় খুলে নিয়েছিল, এবং সে যদি খুন না করেই থাকে তবে ফেরারি হলো কেন? রিজনেবল ডাউটের কোনো অবকাশ নেই। পাবলিক প্রসিকিউটর হাকিমকে বললেন, হুজুর, আমার সাক্ষী শেষ হয়েছে, এবার আসামি পক্ষ সাফাই পেশ করতে পারেন। আসামির উকিল উঠে বললেন, হুজুর, সরকারি উকিল নিঃসংশয়ে প্রমাণ করতে পারেননি যে আসামি খুন করেছে। যা হোক, আজ আর সময় নেই, কাল আমি সাফাই সাক্ষী দাখিল করব। তারা প্রমাণ করবে যে খুনের রাত্রে আসামি অন্যত্র ছিল। আসামির কাঠগড়ায় মোহিত একবার ভীত ব্যাকুল চোখে চারিদিকে দেখল, যেন চিৎকার করে কিছু বলতে চাইল। তারপর দুহাতে মুখ ঢাকল। উকিল কিরকম সাক্ষী দেবেন তা সে জানত না। উকিল মোহিতের কাছে সত্যি জানার চেষ্টা করেছিলেন, কিন্তু বিফল হয়ে নিজেই সাক্ষীর ব্যবস্থা করেছিলেন। সে রাত্রে শোয়ার আগে কালিময় আলমারি থেকে হুইস্কির বোতল বার করলেন। গেলাসে হুইস্কি ঢেলে তাতে জল মিশিয়ে গেলাস হাতে বিছানার পাশে এসে বসলেন। দামিনী শোয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মাখছিল। কালিময় বললেন, মোহিতকে দেখে দুঃখ হয়, কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মোকদ্দমার অবস্থা ভালো নয়, বোধ করি ওর ফাঁসিই হবে। দামিনী কালিময়ের মুখের দিকে ফিরল না, দুহাতের আঙুল দিয়ে মুখে ক্রিম ঘষতে লাগল। কালিময় গ্লাসে চুমুক দিয়ে বললেন, আমার কি মনে হয় জানো, এর মধ্যে স্ত্রীলোক ঘটিত ব্যাপার আছে। মোহিতের সঙ্গে মনে হয় কোনো কুলবধূর নটঘট ছিল।
যে রাত্রে খুন হয় সে রাতে মোহিত তার কাছে গিয়েছিল, কিন্তু সে কথা এখন বলতে পারছে না। এমন অনেক অপরাধ আছে যা স্বীকার করার চেয়ে ফাঁসি যাওয়া ভালো। দামিনী আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কালিময় অন্ধকারে হুইস্কির গ্লাস শেষ করে শুয়ে পড়ল। লেপের মধ্যে দামিনীর হাতে তার হাত ঠেকল। দামিনীর হাত বরফের মতো ঠান্ডা। কিছুক্ষণ নীরব থেকে কালিময় বললেন, মোহিত লুচ্চা লম্পট হোক, কিন্তু ওর মনটা ভদ্র। যার সঙ্গে ওর পীড়িত তার কিন্তু উচিত এগিয়ে আসা, সকলের সামনে দাঁড়িয়ে বলা মোহিত খুনের রাত্রে কোথায় ছিল। নিন্দে হবে, কলঙ্ক হবে, তবু একটা নির্দোষ মানুষের প্রাণ তো বাঁচবে। উচিত কিনা তুমিই বলো। দামিনী লেপের ভেতর থেকে ফোঁস করে উঠল, আমি কি জানি? মোহিতের মোকদ্দমা সম্বন্ধে এই সে প্রথম কথা বলল। কালিময়ের ইচ্ছা হলো শয্যা থেকে উঠে গিয়ে বাইরের ঘরে চৌকির উপর রাত্রি যাপন করে, কিন্তু সতীসাধ্বী স্ত্রী অপেক্ষা নষ্ট স্ত্রীলোকের চৌম্বক শক্তি আরও প্রবল। চতুর্থ দিন মোহিতের উকিল আদালতে 3টি ছাপায় সাক্ষী পেশ করলেন। সাক্ষী 3টিকে দেখলেই চেনা যায়, নাম কাটা সেপাই। ভদ্র সন্তান হলেও এরা সমাজের যে স্তরে বাস করে তাকে সমাজের অধমাঙ্গ বলা চলে। নেশা, জুয়া এবং সর্ববিধ অসাধুতা তাদের মুখে পোস্ট অফিসের সিলমোহরের মতো কালো ছাপ মেরে দিয়েছে। তারা একে একে এসে সাক্ষ্য দিল যে খুনের রাত্রে তারা 3জনেই মোহিতের সঙ্গে রাত্রি 9:30 থেকে 1টা পর্যন্ত ব্রিজ খেলেছিল। ব্রিজ খেলা জুয়া নয়, গেম অফ স্কিল। সুতরাং জুয়া খেলা সম্বন্ধেও তারা নিষ্পাপ। শহরে একটি সিনেমা মন্দির আছে, তারই সংলগ্ন একটি ঘরে বসে তারা ব্রিজ খেলছিল। সিনেমা মন্দিরের অ্যাসিস্ট্যান্ট পুরোহিত তাদের বন্ধু, তাই উক্ত ঘরে বসে তারা প্রায় তাসপাশা খেলে। সেদিন রাত্রি 1টার সময় মোহিত উঠে বাড়ি চলে যায়। তারপর কি ঘটেছে তারা জানে না। এদের সাক্ষী ধোপে টিকল না। পাবলিক প্রসিকিউটরের জেরাই ভেঙে পড়ল। দেখা গেল ব্রিজ খেলায় হরতন বড় কি চিরিতন বড় তা তারা জানে না। সিনেমায় সেদিন কোন ছবি দেখানো হয়েছিল তাও তারা মনে করতে পারল না। একজন সাক্ষী তো বলেই ফেলল সেদিনটা শুক্রবার ছিল কি শনিবার তা তার ঠিক মনে নেই। 3টি সাক্ষীর এজাহার শেষ হতে বিকেল গড়িয়ে গেল। হাকিম রামরাখাল বাবুর কপালে ভ্রুকুটি জমা হয়েছিল। তিনি আসামির উকিলকে জিজ্ঞাসা করলেন, এরকম সাক্ষী আপনার আর কটি আছে? উকিল অপ্রতিভ হয়ে বললেন, আজ্ঞে আমার কেস ক্লোজ করলাম, আমি আর সাক্ষী দেব না। ভালো। হাকিম একবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এবার তাহলে আর্গুমেন্ট শুরু হোক। হুজুর। আসামির উকিল সওয়াল আরম্ভ করার আগে কাগজপত্র নাড়াচাড়া করতে করতে জুনিয়রদের সঙ্গে নিম্ন স্বরে কথা বলছিলেন। এমন সময় কালিময় কোর্টের পেছন দিকের একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার কিছু বক্তব্য আছে। আমি এই মোকদ্দমায় কোর্টের পক্ষ থেকে সাক্ষী দিতে চাই। হাকিম চকিত হয়ে তার মুখের দিকে তাকালেন। কালিময় কোর্টের সামনে এসে সাক্ষীর কাঠগড়ায় উঠলেন। হাকিমকে বললেন, হুজুর, আমি একজন উকিল, এই শহরের বাসিন্দা, আসামির প্রতিবেশী। মামলা সম্বন্ধে আমি কিছু জানি, হুজুরের কাছে তা পেশ করবার অনুমতি দেয়া হোক। হাকিম কিছুক্ষণ স্থির চক্ষে কালিময়কে দেখতে লাগলেন, তারপর ঘাড় নাড়লেন। কালিময়কে হলু পোড়ানো হলো। তিনি হাকিমের দিকে ফিরে ধীর এবং মন্থর কণ্ঠে বলতে আরম্ভ করলেন, হুজুর, এই মামলার গোড়া থেকে আমি এই কোর্টে হাজির আছি, সব সাক্ষীর জবানবন্দি শুনেছি। সরকারি উকিল সাক্ষী সাবুত দিয়ে প্রমাণ করেছেন যে গত 27শে সেপ্টেম্বর রাত্রি আন্দাজ 11টার সময় মোহিত রক্ষিত
তার স্ত্রী অন্নপূর্ণাকে খুন করেছে। হুজুর, অন্নপূর্ণাকে কে খুন করেছে তা আমি জানি না, কিন্তু আমি হলফ নিয়ে বলতে পারি সে রাত্রে 11টার সময় মোহিত তার নিজের বাড়িতে ছিল না। কালিময় একটু থামলেন। হাকিম গভীর ভ্রুকুটি করে প্রশ্ন করলেন, কোথায় ছিল? কালিময় বললেন, আমার বাড়িতে হুজুর। হাকিম রামরাখাল বাবুর ঠোঁট বিদ্রূপে বাঁকা হয়ে গেল। তিনি বললেন, রাত্রি 11টার সময় আসামি আপনার বাড়িতে কি করছিল? আপনার সঙ্গে তাস খেলছিল? কালিময় ঈষৎ গাঢ় স্বরে বললেন, না হুজুর, আমি বাড়িতে ছিলাম না। হাকিম ভ্রু তুললেন। তবে? মাথা হেঁট করে কালিময় বললেন, আমি বাড়ি নেই জানত বলেই মোহিত আমার বাড়িতে গিয়েছিল। মোহিত আমার স্ত্রীর উপপতি। ওটঘরের মাথার ওপর বজ্রপাত হলেও এমন লোমহর্ষক পরিস্থিতির উদ্ভব হতো না। ওটে উপস্থিত লোকগুলি যেন ক্ষণকালের জন্য অসাড় হয়ে গেল। তারপর পিছন দিকের ভিড়ের মধ্যে থেকে একটা চাপা কলরব উঠল। হাকিম রামরাখাল বাবুর অশায়িত নেত্রপাতে আবার তৎক্ষণাৎ কক্ষ নীরব হয়ে গেল। কিন্তু সকলের উত্তেজিত চোখ পর্যায়ক্রমে একবার কালিময়ের ও একবার আসামি মোহিত রক্ষিতের দিকে ফিরতে লাগল। মোহিত কালিময়কে কাঠগড়ায় উঠতে দেখেই কাঠ হয়ে গেছিল। এখন দুহাতে মুখ ঢেকে বসে রইল। রামরাখালবাবু সাক্ষীর দিকে ফিরলেন। আপনি বলছেন আপনি বাড়ি ছিলেন না? আজ্ঞে না, আমি রাত্রি আন্দাজ 8:30টার সময় চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। তাহলে আপনি জানলেন কি করে যে আসামি আপনার বাড়িতে গিয়েছিল? আজ্ঞে, আমি আবার বাড়ি ফিরে এসেছিলাম। আমি দ্বিতীয় পক্ষে বিবাহ করেছি। কিছুদিন থেকে আমার সন্দেহ হয়েছিল যে আমার স্ত্রীর চালচলন ভালো নয়। তাই সেদিন যাচাই করার জন্য মাছ ধরার ছল করে বেরিয়েছিলাম। হাকিম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর কড়া সুরে বললেন, এতদিন এ কথা বলেননি কেন? কালিময় বললেন, লজ্জায় বলতে পারিনি হুজুর। নিজের স্ত্রীর কলঙ্কের কথা কে প্রকাশ করতে চাই? তাছাড়া মোহিত আমার বন্ধু নয়, আমার শত্রু। তাকে বাঁচাবার কোনো দায় আমার নেই। কিন্তু যখন দেখলাম তার ফাঁসির সম্ভাবনা অনিবার্য হয়ে পড়েছে, তখন আর থাকতে পারলাম না। যত বড়ই পাপী হোক, সে খুন করেনি। এই সময় মোহিত চাপা গলায় কেঁদে উঠল। সরকারি উকিল দাঁড়িয়ে উঠে বললেন, হুজুর, আমি সাক্ষীকে জেরা করতে চাই। হাকিম বললেন, অবশ্যই, কিন্তু আজ আর সময় নেই। কাল সকালে সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। সেদিন কোর্ট উঠল। সন্ধ্যার সময় কালিময় বাড়ি ফিরলেন। মফস্বলের শহরে কেচ্ছা হাওয়ার আগে ছোটে। কালিময় বাড়ি ফিরে দেখলেন শোয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি কয়েকবার দরজায় ধাক্কা দিলেন, কিন্তু দামিনী বের হল না। কালিময় বাইরের ঘরে চৌকির উপর শুয়ে রাত্রি যাপন করলেন। আদালতের ভিড় প্রথম দিনের ভিড়কেও ছাড়িয়ে গেছে। বিচার গৃহ ছাপিয়ে, বারান্দা ছাপিয়ে উদ্বেল জনতা মাঠের উপর ছড়িয়ে পড়েছে। আমরা কলকাতার কয়েকজন সাংবাদিক রাত্রে খবর পেয়ে এসে জুটেছি এবং বিচার কক্ষে স্থান করে নিয়েছি। আসামির কাঠগড়ায় মোহিতকে দেখা যাচ্ছে না। সে কাঠগড়ার খাঁচার মেঝেই বসে সবার চোখ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কালিময়ের জবানবন্দি আরম্ভ হলো। তিনি নতুন কিছু বললেন না, পূর্বে যা বলেছিলেন তাই বিস্তারিত বললেন। মোহিতের উকিল অপ্রত্যাশিত সাক্ষী পেয়ে ভরাডুবি থেকে রক্ষা পেয়েছিলেন। তিনি কালিময়কে জেরা করলেন না। পাবলিক প্রসিকিউটর ডাল কুত্তার মতো কালিময়কে আক্রমণ করলেন। সহধর্মী উকিল বলে রেয়াত করলেন না, কিন্তু তার জেরা ব্যর্থ হল। কালিময়কে তিনি টলাতে পারলেন না। সওয়াল জবাবের কিছু অংশ নিচে দিলাম। কতদিন হলো আপনি দ্বিতীয়বার বিবাহ করেছেন? বছর 2 হলো। কবে আপনি জানতে পারলেন যে আপনার স্ত্রীর চালচলন ভালো নয়? জানতে পারিনি, সন্দেহ করেছিলাম।
কবে সন্দেহ করেছিলেন? এই ঘটনার ২-৪ দিন আগে। কি দেখে সন্দেহ হয়েছিল? চালচলন দেখে। স্ত্রীকে এ বিষয়ে কিছু বলেছিলেন? না। কেন বলেননি? কালিময় জিজ্ঞাসুভাবে হাকিমের দিকে চাইলেন। হাকিম বললেন, প্রশ্ন অবান্তর, অন্য প্রশ্ন করুন। আপনি যে বললেন সে রাতে নিজের শোয়ার ঘরে জানলার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতেছিলেন, কটা থেকে কটা পর্যন্ত আড়ি পেতেছিলেন? আন্দাজ 10:15 থেকে 12টা পর্যন্ত। এই পৌনে 2 ঘন্টা আপনি চুপটি করে জানলার পাশে দাঁড়িয়ে রইলেন? হ্যাঁ। ঘর অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলেন না? না। কিন্তু ওদের কথাবার্তা শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল? না, চুপি চুপি কথা বলছিল। চুপি চুপি কথা বলা সত্ত্বেও আপনি আসামির গলা চিনতে পারলেন? শুধু গলা শুনে নয়, ওদের কথা থেকেও বুঝতে পেরেছিলাম। কি কথা থেকে বুঝতে পেরেছিলেন? আসামি একবার বলেছিল মোহিত রক্ষিত ভদ্রলোকের ছেলে, প্রাণ গেলেও ভদ্র মহিলার কলঙ্ক হতে দেবে না। মোহিত রক্ষিতের মুখ থেকে একথা কেউ জানতে পারবে না। আর কি কি কথা শুনেছিলেন? কালিময় চোখ নিচু করে নীরব রইলেন। হাকিম উকিলকে বললেন, অন্য প্রশ্ন করুন। যাক, আপনি যখন জানতে পারলেন যে আপনার স্ত্রী ব্যভিচারিণী, তখন আপনার রক্ত গরম হয়ে ওঠেনি? রাগ হয়নি? হয়েছিল, কিন্তু সেই সঙ্গে ভয়ও হয়েছিল। কিসের ভয়? রাগের মাথায় ইচ্ছা হয়েছিল দরজা ভেঙে ঢুকে দুজনকেই ঠ্যাঙাই। কিন্তু ভয় হলো, আমি একা, ওরা দুজন, ওরা যদি আমায় খুন করে? তাই ফিরে গিয়ে মাছ ধরতে লাগলেন? হ্যাঁ। আপনি মানুষ না কেঁচো? কালিময় নীরব রইলেন। হাকিম কড়া স্বরে সরকারি উকিলকে বললেন, আপনি বারবার এভিডেন্স অ্যাক্টের বাইরে যাচ্ছেন। এসব প্রশ্ন অবান্তর এবং অসঙ্গত। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে, আপনি বসে পড়ুন। আর একটা প্রশ্ন হুজুর। সরকারি উকিল সাক্ষীর দিকে ফিরলেন। আপনার স্ত্রী এখনো আপনার বাড়িতে আছে? আজ সকাল পর্যন্ত ছিল। এই ব্যাপারের পর তার সঙ্গে আপনার সম্বন্ধ কি রকম? হাকিম আবার ধমক দিয়ে উঠলেন, অসঙ্গত, অবান্তর। কেসের সঙ্গে এ প্রশ্নের কোনো সম্বন্ধ নেই। কালিময় হাকিমের দিকে ফিরে বললেন, হুজুর, প্রশ্নের উত্তর দিতে আমার আপত্তি নেই। আমি পৌর, যুবতীকে বিয়ে করা আমার উচিত হয়নি। তাই যখন স্ত্রীর স্বভাব চরিত্রের কথা জানতে পারলাম, তখন মনে মনে স্থির করেছিলাম কোনো রকম হাঙ্গামা না করে চুপি চুপি ওকে ত্যাগ করব। কিন্তু মাঝখান থেকে এই খুনের মামলা এসে সব গন্ডগোল করে দিল। সরকারি উকিল এবার হাকিমের মুখ দেখলেন, একবার জুরিদের মুখ দেখলেন। তাদের মনের ভাব বুঝতে তার দেরি হলো না। মামলার হাল একেবারে উল্টে গেছে। তিনি আর প্রশ্ন না করে বসে পড়লেন। এর মধ্যে মোহিতের উকিল গিয়ে মোহিতের সঙ্গে কথা বলে এসেছিল। তিনি উঠে বললেন, হুজুর, এবার আসামি নিজের মুখে তার স্টেটমেন্ট দেবে। কোর্টে সকলে শিরদাঁড়া খাড়া করে বসল। মোহিত ধীরে ধীরে কাঠগড়ায় উঠে দাঁড়ালো। দাড়ি, গোঁফ ও রুক্ষ চুলের ভিতর থেকে তার মুখখানা দেখে মনে হয় সে একটা পাগল ভিখারি। কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে হাত জোর করে ভগ্নস্বরে বলতে আরম্ভ করল, ধর্মাবতার, আমি মহা পাপী, ফাঁসি আমার উপযুক্ত শাস্তি। কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি। কালিময়বাবু যা বলেছেন তা এক বর্ণও মিথ্যে নয়। তিনি যদি এসব কথা না বলতেন, তাহলে আমিও চুপ করে থাকতাম। কিন্তু এখন চুপ করে থাকার কোনো সার্থকতা নেই। সে রাত্রে আন্দাজ 12টার সময় আমি নিজের বাড়িতে ফিরে যাই। গিয়ে দেখলাম সদর দরজা খোলা, সামনের ঘরে আলো জ্বলছে। আমার স্ত্রী অন্নপূর্ণা মেঝেই মরে পড়ে আছে। আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম। ভাবলাম আমাকেই সবাই খুনি বলে সন্দেহ করবে। অন্নপূর্ণার সঙ্গে আমার সদ্ভাব নেই, একথা সবাই জানে। প্রাণ বাঁচাবার একমাত্র উপায় পালিয়ে যাওয়া।
কিন্তু আমার পকেটে মাত্র 2-3 টাকা আছে। 2-3 টাকায় কত দূর পালাতে পারবো? আমি অন্নপূর্ণার গলা থেকে হারটা খুলে নিয়ে পালালাম। তাতে যে রক্তের দাগ আছে তা আমি জানতে পারিনি। সেই রাত্রেই জংশনে পৌঁছালাম, কিন্তু সেখান থেকে দূরদেশে যেতে হলে টাকা চাই। জংশনে কাউকে চিনি না, কার কাছে হার বিক্রি করব? রবিবার সারাদিন জংশনে লুকিয়ে রইলাম, কিন্তু হার বিক্রি করা সাহস হলো না। ভয় হলো, হার বিক্রি করতে গেলেই ধরা পড়ে যাব। সোমবার দিনটাও জংশনে কাটলো। তারপর সন্ধ্যাবেলা ধরা পড়ে গেলাম। হুজুর, এই আমার বয়ান। আমি যদি একটিও মিথ্যে কথা বলে থাকি, আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। রুদ্ধশ্বাস বিচারকক্ষে আসামির উকিল ধীরে ধীরে উঠে দাঁড়াল। বললেন, হুজুর, এরপর আমি আর একটাও কথা বলতে চাই না। সরকারি উকিল তার ভাষণ দিতে পারেন। সরকারি উকিল দীর্ঘ ভাষণ দিলেন। ভাষণ শেষ হওয়ার আগেই লাঞ্চের বিরতি আসলো। বিরতির পর তিনি আবার ভাষণ দিলেন। কালিময় যে মিথ্যা সাক্ষী, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করছেন, এই কথা তিনি বারবার জুরিকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু তার কথা কারও মনে স্থান পেল না। তার বক্তৃতা শেষ হলে হাকিম জুরিদের মামলার মোকদ্দমা বুঝিয়ে দিলেন। জুরি উঠে গিয়ে 5 মিনিট নিজেদের মধ্যে সলা পরামর্শ করলেন। তারপর ফিরে এসে রায় দিলেন, আসামি নির্দোষ। হুইস্কির বোতলটি নিঃশেষ হয়ে এসেছিল। তলায় মাত্র 2 আঙুল পরিমাণ তরল ছিল। রাত 10টা বাজতে আর দেরি নেই। কালিময়বাবুর বসার ঘরে বোতল মাঝখানে রেখে আমরা দুজনে মুখোমুখি বসে আছি। আমার মাথার মধ্যে রুমঝুম নুপুর বাজছে, কিন্তু বুদ্ধিটা পরিষ্কার আছে। কালিময় রক্তাক্ত চোখে মদের বোতলটার দিকে চেয়ে আছেন। আমি বললাম, তারপর? কালিময় বোতল থেকে চোখ সরালেন না। বললেন, কাল কোর্ট থেকে বাড়ি ফিরে এসে দেখলাম দামিনী পালিয়েছে। কোথায় গেছে জানি না। হয়তো দুঃসম্পর্কের ভাইয়ের কাছেই ফিরে গেছে। আর মোহিত? সে আছে, কাল রাতে এসেছিল, পায়ে ধরে মাপ চেয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা হলো না। আমার মাথার মধ্যে রুমঝুম শব্দের সঙ্গে একটা বেতালা চিন্তা করছিল। শেষে বললাম, একটা প্রশ্নের কিন্তু ফয়সালা হলো না। কালিময় আমার দিকে রক্তাক্ত চোখ তুললেন। বললাম, অন্নপূর্ণাকে কে খুন করল? কালিময় নির্নিমেষে আমার দিকে চেয়ে রইল। বললাম, আপনি সে রাত্রে লোহার ডান্ডা নিয়ে আড়ি পাততে এসেছিলেন, আদালতে লোহার ডান্ডার কথা কিন্তু বলেননি। কালিময় আরও কিছুক্ষণ আমাকে স্থির চোখে নিরীক্ষণ করলেন। তোমার বিশ্বাস আমি অন্নপূর্ণাকে খুন করেছি? বললাম, বিশ্বাস নয়, সন্দেহ। আপনি 1.25 ঘন্টা জানলার বাইরে দাঁড়িয়ে রইলেন, এ কথা মেনে নেওয়া শক্ত। আপনি কেঁচো নন, মানুষ। হঠাৎ কালিময় হুইস্কির বোতলটা ধরে নিজের গ্লাসের মধ্যে উপুর করে নিল। তাতে জল মেশালো না, নিরঘু তরল আগুন গলায় ঢেলে দিল। আমি অপেক্ষা করে থাকলাম। তিনি বললেন, হ্যাঁ, অন্নপূর্ণাকে আমিই খুন করেছিলাম। তোমাকে বলছি, কিন্তু তুমি যদি অন্য কাউকে বলো, আমি অস্বীকার করব। আমার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। আমার মাথার মধ্যে বেতালা চিন্তাটা এবার তালে নেচে উঠল। প্রশ্ন করলাম, অন্নপূর্ণাকে খুন করলেন কেন? সে তো কোনো অপরাধ করেনি। কালিময় বললেন, তাকে খুন করার মতলব আমার ছিল না। নিজের ঘরের ব্যাপার দেখে আমার মাথায় আগুন জ্বলে উঠেছিল। আমি গিয়েছিলাম প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে? হ্যাঁ, মোহিত আমার মুখে চুনকালি দিয়েছে, তাই আমি গিয়েছিলাম তার গালে চুনকালি দিতে। কিন্তু অন্নপূর্ণা অন্য জাতের মেয়ে, সে দামিনী নয়। আমার মতলব যখন সে বুঝতে পারল, তখন আমার কোঁচা চেপে ধরে বলল, তবে রে,
হাড় হাঁপাতে অলোক পেয়ে মিনছে, তোর মনে ময়লা, দাঁড়া তোর পিণ্ডি চটকাচ্ছি। এই বলে সে আমার কোঁচা ধরে প্রাণপণে চেঁচাতে লাগলো, মেরে ফেললে, মেরে ফেললে। তখন আর আমার উপায় রইল না, এখনই চিৎকার শুনে পাড়াপড়শি এসে পড়বে। হাতে লোহার ডান্ডা ছিলই। অনেকক্ষণ নীরবে কেটে গেল। শেষে আমি উঠবার উপক্রম করলাম। বললাম, আচ্ছা, রাত হয়ে গেছে, আজ তাহলে উঠি। কালীময় চকিতে চোখ তুললেন। তার মুখ থেকে স্মৃতির গ্লানি মুহূর্তে মুছে গেল। তিনি বললেন, এত রাতে কোথায় যাবে? আজ এখানেই থেকে যাও। খিদে পেয়েছে? দেখি রান্নাঘরে কিছু আছে কিনা।